আসসালামু আলাইকুম। টপিক ভিত্তিক আলোচনার আজকে পর্বে থাকবে প্রোনাউন, থাকবে বিসিএস, পিএসসি, গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকের কোশ্চেন এবং ইউনিভার্সিটি এবং মেডিকেল কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান। সঙ্গেই থাকুন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ কোনটি? আমরা জানি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যার উদাহরণগুলো হলো আইদার, ইচ, নাইদার। এখানে যেমন আছে হচ্ছে দেখেন দ্যাট, সাচ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এনি এটি হলো ইনডিফিনিট প্রোনাউন। তাহলে বোঝাই যাচ্ছে এখানে আইদার এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেহেতু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝায়। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, হো, হুইচ, হোয়াট এগুলো কি? হো, হুইচ এবং হোয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে পূর্বপদের সাথে সম্পর্ক সৃষ্টি করে যে শব্দগুলো, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অন্যদিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটি হচ্ছে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? আত্মবাচক সর্বনাম, যেগুলো কর্তাকে নির্দেশ করে, যেমন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ। আর ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো? ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম, যেমন ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নোবডি এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তারপরের প্রশ্ন দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? একটু আগে আমরা জেনেছি যে আত্মবাচক সর্বনাম যেগুলো, যেমন মাইসেলফ, ইউরসেলফ, হারসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই সেন্টেন্সে প্রোনাউন কোনটি? আমরা জানি যেসব ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন এখানে আই হচ্ছে একটি প্রোনাউন। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, যেহেতু চাইল্ড এটি হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ, এজন্য এই চাইল্ডের পরিবর্তে ইটস ব্যবহৃত হবে। সুতরাং চাইল্ডকে ফলো করে শূন্যস্থানে কিন্তু এখানে ইটস ব্যবহার করা হবে। তাই এখানে হবে দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। আমরা একটু আগেই দেখেছিলাম হো, হুইচ, হোয়াট। হো, হুইচ, হোয়াট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরের যে প্রশ্নটা দেখেন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। এনি অফ ইউ মে টেক ইট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এখানে যেটা হবে, এখানে হবে হো। কেন হো হবে আমি বলছি। আমরা জানি হো সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আসে। প্রদত্ত বাক্যটির অর্থ কী? প্রথমে দেখেন, এনি অফ ইউ মে টেক ইট, তোমাদের যে কেউ এটা নিতে পারো। এখন কে নিবে? আই ডোন্ট কেয়ার, তাহলে এখানে হবে হো, যেহেতু সাবজেক্ট হচ্ছে ডিটারমাইন করছে এখানে, আর হো সবসময় ফলো করে সাবজেক্টকে। আলোচনার প্রথম দিকেই কিন্তু আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে প্রোনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই প্রোনাউনকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। আর এই প্রোনাউনগুলোর কয়েকটি উদাহরণ হলো অল, ওয়ান, নান, এনিওয়ান, সাম ইত্যাদি। তাহলে এখানে এনিবডি এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আগের এক্সাম্পলটার সাথে একদম হুবহু মিল আছে যে কোনটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল। যেহেতু এখানে ছিল এনিবডি আর এখানে আমরা পেলাম এনি, তাহলে অবশ্যই এখানে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এনি। এনি ছাড়াও আরও যে সকল ইনডিফিনিট প্রোনাউন আছে একটু আগেই বলেছিলাম যে এনিওয়ান, সাম, সামওয়ান অথবা সামবডি। পরের প্রশ্নটি দেখুন,
এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় বা নাউনের পরিবর্তে স্থান অধিকারী যেই ওয়ার্ড সেটিই কিন্তু হচ্ছে প্রোনাউন। তাই এখানে উত্তর হবে প্রোনাউন। সুহিনা একজন ব্যক্তির নাম। আচ্ছা, শোড, এখানে দেখেন শো সামবডি সামথিং, কাউকে কোনো কিছু প্রদর্শন করা, অর্থাৎ ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কিন্তু এখানে বসবে। তাহলে সুহিনা শোড মি, কারণ আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে মায়না হবে হচ্ছে মি, উত্তরটা হবে মি, কারণ আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে সুহিনা শোড মি হার ফটোগ্রাফস। ইচ অফ দ্য বয়েজ গেট এ প্রাইজ। এখানে ইচ কোন ধরনের প্রোনাউন? ইচ এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর কারণ হচ্ছে যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। ইচ দ্বারা বালকদের প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ইচ হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরের প্রশ্নটি দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। বেশ কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম এনিবডি দিয়ে, এখানেও কিন্তু সেম সেই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। তাহলে এনিবডি এখানে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি। ওয়ানকে ফলো করে সবসময় ওয়ান। যখন কোনো বাক্যে দেখবেন যে ওয়ান আছে তখন এটি সবসময় ওয়ানকে ফলো করবে, অর্থাৎ এখানে শূন্যস্থানে হবে ওয়ান শুড বি কেয়ারফুল ওয়ানস ডিউটি। প্রত্যেকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত। দ্য ওয়ার্ড এভরিথিং, এটি কোন পার্সিভ স্পিচ? এখানে এভরিথিং শব্দটি হচ্ছে একটি প্রোনাউন, কারণ এভরিথিং শব্দটি অব্যক্তিবাচক নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, তাই এটি হচ্ছে একটি প্রোনাউন। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটি? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি কোনো প্রোনাউনের শেষে যখন সেলফ অথবা সেলফস ব্যবহার করা হয় তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন হিম থেকে হিমসেলফ, মাই থেকে মাইসেলফ, দ্যাম থেকে দ্যামসেলফস। তাই এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ emphatic use of reflexive pronoun। emphatic use of reflexive pronoun বলতে বোঝায় রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্টের পরেই অবস্থান করে। যেমন সাবজেক্ট হচ্ছে শি, আই, হি, শি, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের ঠিক পরেই যখন রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে, দেখেন ঠিক একটি জায়গায় কিন্তু সাবজেক্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তাই এটি হবে উত্তর। সাবজেক্টের পরে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে এবং তখন তাকে বলা হবে এমফ্যাটিক ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। এর আরও যে সকল উদাহরণ হতে পারে যেমন আই মাইসেলফ ছাড়াও ইউ ইউরসেলফ, দে দেমসেলফ, ডিড দ্য জব। পরে আমরা দেখব গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকগুলোর বিভিন্ন প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখেন, আই হ্যাভ গট এ উইক টু ফিনিশ দিস is just about long enough। এখানে কোন রিলেটিভ প্রোনাউনটি বসবে? প্রদত্ত বাক্যে কমা এর পরে অংশটুকু অতিরিক্ত তথ্য হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তা পূর্বের ঘটনার সাথে কিন্তু সম্পৃক্ত। এমন ক্ষেত্রে অতিরিক্ত অংশটির শুরুতে রিলেটিভ প্রোনাউন হিসেবে কিন্তু হুইচ বসে। যেমন I have got a week to finish this which is just about long enough। যেটা অর্থে কিন্তু এখানে হুইচ ব্যবহৃত হচ্ছে, যার অর্থ দাঁড়ায় আমার এক সপ্তাহ সময় ছিল এটা শেষ করার, যেটা
বেশ ভালো সময়। এই দ্বিতীয় প্রশ্নটিতে বোঝার অনেক কিছু আছে। যেমন আমরা জানি সাবজেক্টিভ হিসেবে হো ব্যবহৃত হয় আর অবজেক্টিভ হিসেবে হোম ব্যবহৃত হয়। এখানে কোনটি ব্যবহৃত হবে? আপনি হিসাব করবেন কিভাবে? ধরেন এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে একটা স্ট্রাকচার শেষ হলো। দ্য স্পেশালিস্ট এটি একটি সাবজেক্ট, ইজ একটি ভার্ব। তাহলে এখানে কিন্তু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। তাহলে আমার অতিরিক্ত আর একটা সাবজেক্ট দরকার নেই। তাহলে আমার কি দরকার? অবজেক্ট। তাহলে দেখেন দ্য স্পেশালিস্ট হোম ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অন থার্সডে। অর্থাৎ এর অর্থ দাঁড়ায় তুমি যে বিশেষজ্ঞের সাথে দেখা করতে চাও তাকে শুধু বৃহস্পতিবারই পাওয়া যাবে। Sheila works for a company that makes furniture. আমরা জানি যেই শব্দ দুটো বাক্যকে যুক্ত করে তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই বাক্যে যেমন দ্যাট এটি একটি প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন যেটি কোম্পানি নাউনের পরে বসে দুটি বাক্যকে কিন্তু এখানে যুক্ত করেছে। তাই এখানে দ্যাট হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন যেটি দুটি বাক্যকে যুক্ত করেছে। পরের যে সেন্টেন্সটি দেখেন, ড্যাশ ডু ইউ স্পেল ইউর সারনেম। প্রশ্নবোধক বাক্যের শূন্যস্থানে হাউ বসালে বাক্যটি কিন্তু অর্থপূর্ণ হয়। হাউ বসিয়ে বাক্যটি করলে এর অর্থ কি দাঁড়ায় দেখেন, তুমি কিভাবে তোমার ডাকনামের বানান করো। অন্যান্য ইন্টারগেটিভ প্রোনাউনগুলো আপনি যদি বসান তাহলে কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, অর্থাৎ তুমি কিভাবে তোমার ডাকনামের বানান করো। এটা তো আর কারো ভুল হওয়ার কথা নয়, কারণ হচ্ছে সেলফ যুক্ত শব্দই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই প্লে ভায়োলিন। এখানে দেখেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, এখানে কিন্তু একটি ইন্টারগেটিভ সাইন আছে। আর ইন্টারগেটিভ সাইনের জন্য আপনি যদি দেখেন বলা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে কোন কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তুমি বাজাও। তাহলে কোনো দল গোষ্ঠী বা গুচ্ছ থেকে বিশেষত সীমিত সংখ্যক সম্ভাবনার ভিতর থেকে কোনো কিছু বেছে নেওয়াকে এবং বেছে নেওয়া অর্থে কিন্তু হুইচ ব্যবহৃত হয়। হুইচ ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভটি শূন্যস্থানে আপনি বসিয়ে দেখেন হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে, কোন ধরনের যন্ত্রাংশ তুমি বাজাও। আচ্ছা, তারপরে দেখেন অনেস্টি ইজ এ নভেল ভার্চু। দ্য ম্যান, এখানে শূন্যস্থানে ভার্ব এবং পূর্বে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকায় দেখেন এখানে ম্যান এটি কিন্তু ব্যক্তিবাচক সাবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে সবসময় আমরা জানি হো ব্যবহৃত হয়। সেন্টেন্সটি কি দাঁড়ায়? দ্য ম্যান হো পজেসেস। তাহলে কোনটা প্রসেস করছে? অনেস্টি মানে সততা। এখানে প্রথমে বলা হচ্ছে অনেস্টি ইজ এ নভেল ভার্চু, সততা মহৎ গুণ। দ্য ম্যান হো পজেসেস, যে ব্যক্তি এই গুণের অধিকারী, দিস আনকমন কোয়ালিটি, দ্য ম্যান হো পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি এই অসাধারণ গুণের অধিকারী সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যেহেতু এখানে ব্যক্তি নির্দেশ করছে তাই ব্যক্তির পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন হো ব্যবহৃত হয়। হুইচ অ্যাপ্রোপ্রিয়েট রিলেটিভ প্রোনাউন টু অ্যাড দ্য ফলোয়িং সেন্টেন্সেস? দ্য ম্যান ইজ এ ফেমাস ডক্টর, আই মিট হিম ইন দ্য বাস। একটা সহজ টেকনিক কিন্তু আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে হো এবং হোম এর ব্যবহার। হো ব্যবহার করা হয় যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, আর হোম ব্যবহৃত হয় যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন আপনি একটু গণনা করুন, একটি বাক্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, তাহলে সাবজেক্টটা পরিপূর্ণ হয়। এখানে আবার খেয়াল করুন একটা সাবজেক্ট
আরেকটা হচ্ছে ভার্ব, দুটোই কিন্তু আছে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্মের কিন্তু কোনো দরকার নেই, যেহেতু সাবজেক্ট ভার্ব দুটো দুটো করে আছে, তাই এখানে হবে হোম, অর্থাৎ অবজেক্টিভ ফর্মে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লুক আফটার অ্যান্ড ডু হোয়াট দে ওয়ান্টেড। এখানে উত্তর কি হবে? এখানে দেখেন আফটারের পরে একটা শূন্যস্থান ছিল, আফটারের পরে একটি শূন্যস্থান ছিল। হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লুক আফটার, যেহেতু চিলড্রেন হচ্ছে বহুবচন, তাই এখানে হবে themselves, এখানে হবে themselves. His father always wanted his children to look after themselves and do what they wanted. পরের সেন্টেন্সটি দেখেন এভরিবডি যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে এভরিবডি শুড ওবে, উত্তর হবে হিজ রেসপেক্টিভ ডিউটিস ইন হিজ ওন পজিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কোম্পানি। এভরিবডি যখনই থাকবে তখন সেটা সিঙ্গুলার অবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে, তাই এখানে দুটো শূন্যস্থানেই হচ্ছে হিজ ব্যবহৃত হবে। লেট যুক্ত সেন্টেন্সের সঠিক নিয়ম হচ্ছে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। এখন এখানে আপনি সাবজেক্ট গণনা করে বের করে ফেলুন যে এখানে হো নাকি হোম ব্যবহৃত হবে। খেয়াল করুন এখানে কিন্তু ভার্ব আছে কয়টা? একটা এবং দুটো ভার্ব আছে, সাবজেক্ট আছে একটা, তাই এখানে সাবজেক্টিভ ফর্ম হিসেবে হো ব্যবহৃত হবে। পিপল হু রিকোয়েস্টেড হিম আর অল ভেরি অ্যাশেমড ফর দেয়ার অ্যাক্টস। পরের যে সেন্টেন্সটি একটু খেয়াল করুন, দ্য রাইজিং নাম্বারস অফ আইসবার্গস আর ইন টার্ন ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ডস ড্যাশ occur when they break away from a glacier and trigger a tidal wave. আপনি ধরে নেন যে এই পুরো সেন্টেন্সের আমি কিছুই বুঝিনি, কিছু বুঝারও আপনার দরকার নেই। আপনি যেটা করবেন, মেইন পয়েন্ট, মেইন শব্দ যেটা, ওটাকে আপনি হিট করবেন। যেমন এখানে কি আছে? সুনামি হ্যাজার্ডস, এটি কিন্তু একটি বস্তুবাচক নাউন, আর বস্তুবাচক নাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহৃত হয়। তাহলে সুনামি হ্যাজার্ডস হুইচ অকার। আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্নই কিন্তু ছিল এইরকম রিলেটেড একটি এক্সাম্পল। দেখুন মনে আছে কিনা। আমরা বলেছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেমন আইদার, ইচ, নাইদার। তাহলে এখানেও যেমন বলা হয়েছে নেইদার অফ দ্য টু বয়েজ ওয়াজ প্রেজেন্ট। এখানে নেইদার কি? নেইদার অবশ্যই এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরের যে সেন্টেন্সটি দেখুন, আমরা বলেছিলাম ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভও কিন্তু ওয়ান্স হয়ে থাকে, যেমন ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস। একটু বাংলা অর্থ করে নিলেই কিন্তু এই সেন্টেন্সটি আপনি সহজভাবে করে ফেলতে পারবেন। দিস হ্যাঙ্কারচিফস আর, বুঝাই যাচ্ছে যে এখানে বলতে চেষ্টা করছে যে এই রুমালগুলো আমার। দিস হ্যাঙ্কারচিফস আর মাইন, ডোন্ট মিক্স দ্যাম উইথ, আচ্ছা তারগুলোর সাথে মিশিয়ে ফেলো না, অর্থাৎ এখানে তার বলতে হার্স, তাহলে হবে দিস হ্যাঙ্কারচিফস আর মাইন, ডোন্ট মিক্স দ্যাম আপ with hers. Do you know anyone could help me fix my computer? এখানে খেয়াল রাখার ব্যাপার হচ্ছে ব্যক্তিবাচক এনিওয়ান এই প্রোনাউনটার সাথে সবসময় রিলেটিভ প্রোনাউন হো ব্যবহার করা হয়। তাহলে ডু ইউ নো এনিওয়ান, তারপরে একটা ড্যাশ ছিল এখানে,
এনিওয়ান এর পরে হচ্ছে একটা ড্যাশের জায়গায় যেটা হবে সেটা হচ্ছে হু কুড হেল্প মি ফিক্স মাই কম্পিউটার। আমার কম্পিউটার ঠিক করে দিতে পারবে এমন কাউকে কি তুমি চেনো? এজন্য এখানে হু ব্যবহার করা হবে। পরের যে সেন্টেন্সটি দেখেন, দ্য হর্স ড্যাশ ওয়াজ হিট বাই দ্য কার ওয়াজ অনলি স্লাইটলি হার্ট। আমরা জানি ইতর প্রাণী বা বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ ব্যবহার করা হয়, তাই এখানে হর্সের পর রিলেটিভ প্রোনাউন কিন্তু হুইচ ব্যবহৃত হবে। দ্য হর্স হুইচ ওয়াজ হিট বাই দ্য কার ওয়াজ অনলি স্লাইটলি হার্ট। আবারও দেখেন একই প্রশ্ন, প্রোনাউন ইচ। ইচ আসলে কোন ধরনের প্রোনাউন? ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেখেন অনেক প্রশ্ন কিন্তু বারবার কমন আসে। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার, এখানে হবে ইটস। তারপরে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ WH ওয়ার্ড বা WH কোশ্চেন। এখানে দেখেন ডব্লিউ এবং এইচ ওয়ার্ড দ্বারা অথবা WH দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত, কিন্তু হোল এটি কিন্তু WH ওয়ার্ড নয়, যেটি ইন্টারোগেটিভ ফর্মে হয় না। রহিম ফাউন্ড এ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন ড্যাশ ইট বিলং টু। এইখানে দেখেন বিলং টু এটি হচ্ছে সামবডি অর্থাৎ কারো অধিকারে থাকা। এখানে সামবডির রিপ্লেসমেন্ট হিসেবে হো ব্যবহার করা হবে। সামবডির রিপ্লেসমেন্ট হিসেবে হো ব্যবহার করা হবে, তাই এখানে অর্থ দাঁড়াবে রহিম ফাউন্ড এ ল্যাপটপ ইন দ্য ক্লাসরুম বাট কুড নট ডিটারমাইন হো ইট বিলং টু। পরের প্রশ্নটি দেখেন, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান। তাহলে যেহেতু এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে আর ব্যক্তির পরবর্তীতে আপনার রিলেটিভ প্রোনাউন হয় হো। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান হু ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। আশা করছি এই টপিক ভিত্তিক আলোচনাগুলো যে কোনো পরীক্ষার্থীর জন্য কাজে লাগবে। আপনি চাইলে এবং ভালো লাগলে এই ভিডিওগুলো আপনাদের ছোট ভাই বোনদের মাঝে শেয়ার করতে পারেন। যে কোনো চাকরির পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবারই ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। আর এই টপিক ভিত্তিক আলোচনা আপনার প্রস্তুতিকে আরও বেশি গুছানো করবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।